सङ्गच्छध्वं संबदाध्वं संवो मनांसि जानता समानो मंत्र समीति समानी समानं मनः सहचित्त मेषा সরি অজয়দা, জেঠিমাকে আর বাঁচাতে পারলাম না। 90% বার্ন উইথ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি প্রবলেম। কি করে বাঁচাবো বলো? এই অসময়ে বিপদের মাঝে তুই যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলিস, বড় আত্মীয় এতটা পড়বে না। একই লকডাউন চলছিল, তার মাঝখানে তো কাল সন্ধ্যা থেকে আবার কারফিউ। ওই যে আমাদের দলের গিটারিস্ট প্রসূন, ওর বাবা কাল দুপুর থেকে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওর কিন্তু চেস্ট পেন, শ্বাস প্রশ্বাসের প্রবলেম। ওনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করলাম, জানিস, নানা হসপিটালে ছুটছিলাম, কিন্তু ভর্তি নিচ্ছিল না। তারপর একটা সোর্স লাগিয়ে অনেক কষ্টে একটা নার্সিংহোমে ভর্তি করলাম। তখন প্রায় রাত্রি 8:30-9টা। তখন ফেরার পথে এই ঘটনাটা শুনলাম। শুনে কি করবো ভেবে উঠতে পারছিলাম না। কি অবস্থা, কার কাছে যাবো, কোথায় যোগাযোগ করবো। তখন হঠাৎ তোর কথাটা আমার মনে পড়লো। তারপর তুই যেভাবে এসে পাশে দাঁড়ালি, আমার খুব দিশেহারা অবস্থা হয়ে গেছিল ভাই। তবে জানো অজয়দা, জেঠিমা কিন্তু একজন ফাইটার ছিল, একজন ট্রু ওয়ারিয়ার। আমার ডাক্তারি জীবনের তো 10 বছর হয়ে গেল, জীবনে অনেক ক্রিটিক্যাল বার্ন কেস পেয়েছি, কিন্তু কাউকেও আধ বেলাও টিকতে দেখিনি। সেখানে জেঠিমা যেভাবে ফাইটটা দিল, সিরিয়াসলি একজন সত্যিই যোদ্ধা ছিল। একদম ঠিক বলছিস। আমার মা মাধুরী চৌধুরী ছিলেন প্রকৃত যোদ্ধা, নির্ভীক যোদ্ধা। কত ঝড় ঝঞ্ঝা প্রতিকূল পরিস্থিতি দেখেছি, মাকে আমি কোনো দিন ভেঙে পড়তে দেখি কোনোদিন। সমাজের কত লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি মা একেবারে হাসি মুখে সহ্য করে দিয়েছে। আমি মার চোখে কোনদিন এক ফোঁটা জল দেখি না। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে সব দিকে যেতাম। কিছু মানুষ কিভাবে এসব সহ্য করতে পারে। মা সহ্য করে গেছে, মা সহ্য করে গেছে। আমার মা মাধুরী চৌধুরী, আমার মা আমাদের দুই ভাইকে মাথা উঁচু করে বাঁচতে শিখে গেছে। হ্যাঁ, সে আর বলতে। তবে জেঠিমার কষ্ট কিন্তু বিফলে যায়নি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এত বড় একজন নামজাদা গায়ক, আর অজিতদা আমাদের দেশের এত বড় একটা রাজনৈতিক দলের স্টেট রিপ্রেজেন্টেটিভ। সত্যি কথা বলতে কিন্তু আমাদের পাড়ায় তোমরা দুজনেই আমাদের গর্ব, আমাদের আদর্শ। সেসব কথা থাকে, বলছি যে তুই তো জানিস আমি ব্যাচেলর মানুষ, বিয়েটা তো করে উঠতে পারিনি। সারা জীবন শুধু মা আর আমার ভালোবাসা, গান বাজনা, ওই নিয়ে তো আমি জীবনটা কাটিয়ে দিলাম। এই অবস্থা কি যে করি, হসপিটালে যেতে হবে, এরকম ঘটনা তো। মাকে নিয়ে তো একবার মর্গেও যেতে হবে। অজিতের তো একটা পরিচিতি আছে, আমার কিন্তু কিছু মানুষ চিনি। এইসব সঙ্গে মিডিয়া তো ভিড় করবেই, তাদের সামনে মানে তারা এত প্রশ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়বে, তাদের ফেস করা, পুলিশও থাকবে সেখানে। অজিতটা তো এখানে নেই,
ওর পার্টির একটা কাজ নিয়ে গেছে, 5-6 দিন আগে দিল্লিতে গেছে। ব্যাস, তারপর লকডাউন হয়ে গেল, ওটা ফিরতে পারলো না। অজিত থাকলে ও একই সব সামনে নিত, আমাকে এইসব উপরে থাকা মাথায় হতো না। শোনো না, ঠিক কাজ কর না, তুমি খুব অসুবিধা নয়, তুই হসপিটালে চলে আসবি। আমার না এই একা বড় দিশেহারা লাগছে রে, বড় দিশেহারা লাগছে। হ্যাঁ, সে আমি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু অজয়দা, কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করতে চাই তোমায়। অজয়দা, কালকে পুলিশের কাছে জানতে পারলাম যে কাকিমার জ্বলন্ত দেহটা নাকি কাল সন্ধ্যেবেলা ওয়াজিদ শাহ রোডের ওই মসজিদের বাইরেটাতে পাওয়া গেছে। আমার তো একটা জিনিস মাথায় ঢুকছেই না যে এই লকডাউনের বাজারে কাকিমা হঠাৎ ওই ভর সন্ধ্যেবেলা ওয়াজিদ শাহ রোডের মসজিদের সামনে কি করছিল। আর আর আরেকটা জিনিসও আমার স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে যখন তুমি এমার্জেন্সি ওয়ার্ডে কাকিমাকে নিয়ে আসলে আর আমরা মেডিকেশন শুরু করলাম, তখন কিন্তু আমি এবং আমার এক ডাক্তার বন্ধু যে আমাকে অ্যাসিস্ট করছিল, আমরা দুজনেই কিন্তু কাকিমার মুখে অস্পষ্ট কিন্তু কিছু ফার্সি আর উর্দু মন্ত্র শুনতে পাচ্ছিলাম। ব্যাপারটা কি বলতো অজয়দা? জানিস কোনা, ব্যাপার হচ্ছে যে একটা বিষয় আমি আমি তোদের কাছে লুকিয়ে গিয়েছি, মানে বলতে পারিস আমি লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার মা, দুটি জেঠিমা, কি বলছো অজয়দা? হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু সেসব কথা এখন থাক। আরো আরো অনেক কথা আছে, আরো অনেক কথা, সেসব একদিনের থেকে সময় করে সব করবো। কিন্তু শোনা, বলছি যে এখন তো আর সময় নেই, তুই তুই একটু তাড়াতাড়ি চলে হসপিটালে চলে। হ্যাঁ অজয়দা, তুমি যেরকম বলবে সেরকমই হবে। আর এটা যখন জেঠিমার শেষ ইচ্ছা ছিল, তখন তো আর এরপরে কোনো কথাই হয় না। তবে অজয়দা, তুমি জিতুদাকে মানে ব্যাপারটা জানিয়েছো? হ্যাঁ, মানে এই ব্যাপারটা অজিতটা তুমি জানতো না। আসলে ও তো আমার চেয়ে অনেক ছোট, অনেক বাচ্চা ছিল, তো মা ওকে এইসব বিষয়ে জানাতে চায়নি। কি জানি ওর মনে কিভাবে দাগ কাটতো, কিভাবে বিষয়টা নিত, সেটা নিয়ে মার খুব চিন্তা ছিল। আজ সকালে আমি ওকে ফোনে ব্যাপারটা বললাম, কিছুটা মেনে নিতে পারলো না, প্রচন্ড কেঁপে গেল। ফোনে আমাকে চাতা করে অনেক অনেক কিছু বললো, অনেক অনেক কথা শুনিয়ে দিল। তুই তো জানিস, অজিতকে তুই জানিস, ও বরাবর খুব রক্তটা একরোখা, ভালনারেবল টাইপ। হ্যাঁ, তাই তো আমি জানতে চাইলাম ব্যাপারটা। আসলে জিতুদা তো এখন কলকাতায় নেই। আবার এই খবরটা পেয়ে যদি আবার ওর পার্টির ছেলের দলবল মিলিয়ে হসপিটালে এসে আবার যদি কোনো দাঙ্গা হাঙ্গামা করে, তাই জানতে চাইলাম আর কি। দেখি দেখি কি পরিস্থিতি হয়, কিছু একটা তো করতেই হবে, সামল দিতেই হবে। শোন, তুই দেরি করিস না ভাই, তুই একটু তাড়াতাড়ি চলে আয়। আমি না ব্যাপারটা তাড়াতাড়ি নিচে নিতে চাইছি রে, একটু তাড়াতাড়ি। আচ্ছা, ওকে, আমি আসছি।
শোন দাদা, আজ তুই আমার সঙ্গে যা করলি তার জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। শোন শোন শোন, জিতু, জিতু, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। শোন, যে মাকে নিয়ে তোর এত চিন্তা, এত উদ্বেগ, সে কিন্তু আমারও মা, আমারও মা রে। আমি জানি, আমি জানি মাকে তুই খুব ভালোবাসিস, খুব। কিন্তু কিন্তু আমিও তো মাকে কম ভালোবাসি না। সেটা সেটা তুই কেন ভুলে যাচ্ছিস জিতু? কেন ভুলে যাচ্ছিস? তুই নিজেকে ভালোবাসিস, নিজেকে, তুই নিজেকে ভালোবাসিস। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, প্রেসের সামনে, মিডিয়ার সামনে তুই বলে বসলি তুই আমাদের আমাদের মা মুসলমান, বলে বসলি। হ্যাঁ, ভালো মানুষ সাজার খুব শখ হয়েছে না তোমার? অজয় ফকির, অজয় ফকির মানুষের কাছে ভালো মানুষ সাজছে। ফকির নামটা ব্যবহার করে কি চাস? পাবলিকের সামনে নিজের ইমেজটাকে বাড়াতে চাস, পাবলিক স্টান্ট দিতে চাস, তাই তো? জ্ঞান হওয়ার পর থেকেই ভাবতাম যে আমাদের প্রত্যেকের নাম মানে হিন্দু নাম, হিন্দু নাম, কিন্তু তোর নামের পরে এরকম ফকির কেন? সন্দেহ হতো। ভাবতাম যে হয়তো এটা পাবলিক স্টান্ট, পাবলিক স্টান্ট দিতে চাস। একটা কথা শুনে রাখ, আমার মাকে নিয়ে আমি কিন্তু তোমাকে কোনো চিপ পাবলিসিটি স্টান্ট করতে দেব না। আচ্ছা দাদা, তুই কি এটা ভুলে গেছিস যে ওই মায়ের পেট চিরেই আমরা দুজন জন্মেছি, আমরা বড় হয়েছি? এটা কি ভুলে গেছিস? কি অদ্ভুত। আচ্ছা, তোর তোর বুকের ভেতরে, তোর মনের ভেতরে একবারও আগুন জ্বলে উঠছে না যে মানুষগুলোর জন্য আজকে আজকে আমাদের মায়ের এই অবস্থা হলো, তাদের এক একটাকে খুঁজে নিয়ে একেবারে শেষ করে দিই? হচ্ছে না? হবে না, হবে না, তোর হবে না ওসব। আসলে কি বলতো, সাকসেস পেতে পেতে তুই এমন একটা জায়গায় পৌঁছে গেছিস না যে সবকিছু ভুলে গেছিস, ধরাকে সরা জ্ঞান করছিস। তো অজয় ফকির, জীবনমুখী গায়ক অজয় ফকির, আমি তোমার কোনো মতলব কিন্তু সফল হতে দেব না। এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো। আজকে যে মানুষগুলোর জন্য আমার মায়ের এই অবস্থা হলো, তাদের এক একটাকে আমি খুঁজে বের করব, তারপর আমি শেষ করে দেব। শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। জিতু, জিতু, আমি তোর কথাগুলো নিতে পারছি না, আর নিতে পারছি না তোর কথাগুলো। খুব বড় পলিটিক্যাল নেতা হয়ে গেছিস না? রাজনীতি, সবকিছুর মধ্যে রাজনীতি। ভাই ভাই ভাইয়ের মধ্যেও তুই রাজনীতি ঢোকাতে চাস? হ্যাঁ, খুব বড় পলিটিক্যাল লিডার হয়ে গিয়েছিস। কি মনে করছিস? হ্যাঁ, কি মনে করছিস তুই? এই দেশটা তোর পৈতৃক সম্পত্তি। যাকে ইচ্ছা মারবি, যাকে ইচ্ছা দেশ থেকে তাড়িয়ে দিবি। কি 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 ভেবেছিস নাকি? কি ভেবেছিস? প্রতিশোধ, খুব প্রতিশোধ নেবার ইচ্ছা হয়েছে তোর না? কিছু মানুষকে মেরে তুই প্রতিশোধ নিতে চাস। তোর কি মনে হয় আমাদের মা তাতে খুশি হবে? আমাদের মা তাতে আত্মার শান্তি পাবে? তুই সেটা মনে করিস? শুনছি তো, তুই এক কাজ কর, একটা ছুরি নিয়ে আমার গলায় চালিয়ে দে। হ্যাঁ, আমাকে মেরে ফেল। তারপর পারলে নিজেকেও মেরে ফেলিস। ভুলে যাস না, যে মায়ের গর্ভ থেকে তোর জন্ম হয়েছে, তোর শিরায় ধমনীতে যে রক্ত বইছে, তার রাতে কিন্তু এক মুসলমান মায়ের রক্ত। সেটা তুই ভুলে যাস না। তুই মিথ্যে কথা বলছিস। শোন, জিতু, 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 আমার কথাটা শোন। যখন দুর্যোগ আসে তখন হাত ছেড়ে দিতে নেই, হাত ছাড়তে নেই। তখন নিজের মানুষের, আপন মানুষের হাতটা আরো শক্ত করে ধরতে হয়, শক্ত করে। মৃত্যু মানুষের জীবনের শেষ না রে, বরং সেটা পরম প্রাপ্তি। এটা জীবনের পূর্ণতা প্রাপ্তি। দেখ ভাই, যখন কঠিন পরিস্থিতি আসে, দুর্যোগ আসে, তখন নিজের সামর্থ্য থেকেও উচ্চ ধারণা পোষণ করতে হয়। আরে ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। দাদা, তো মরবার খুব শখ হয়েছে, তাই না রে? হ্যাঁ, মরবার খুব শখ হয়েছে।
মানে নিজে তো মরবি, প্লাস সঙ্গে করে যদি আরো 4-5 হাজার লোককে সঙ্গে নিয়ে মরা যায়। হ্যাঁ, তুই আমার কথাটা একবারও কিন্তু ভেবে দেখছিস না? কি অদ্ভুত দেখ। আমার মনে হয় তুই ভুলে যাচ্ছিস যে তোর ভাই, এই ভাই অজিত, সে এই দেশের একটা বড় পলিটিক্যাল পার্টির স্টেট রিপ্রেজেন্টেটিভ। কত মানুষ আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, ভবিষ্যতে দলের জন্য আমি কাজ করব, আমি ভালো কিছু করব, এসব কিছু এক্সপেক্ট করে। তুই সেসব কিন্তু কিছুই ভাবছিস না। তুই কি করলি? সকালবেলা হসপিটালে গিয়ে ঘোষণা করে দিলি যে আমার মাকে কবর দেওয়াতে নিয়ে যেতে হবে, তার কারণ আমার মা মুসলমান। আমার কথা একবারও ভাবলি না কিন্তু। এই দাঙ্গার মধ্যে, এই সমস্যার মধ্যে এতগুলো লোকজনকে নিয়ে তুই রাস্তায় যাবি মাকে কবর দিতে। তোর তোর কি অবস্থা হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই ধরে নে, কিছু না হোক প্রায় 1000-এর ওপর মন্ত্রী, পলিটিক্যাল মেম্বার, স্টেট সেন্ট্রাল মিলিয়ে এতগুলো মানুষ আমাকে এক্সপেক্ট করে, আমার থেকে দলের জন্য কিছু কাজ তারা ভাবে, ভবিষ্যতে আমি ভালো কাজ করবো সেসব ভাবে। আর এই সময় তারা যখন আমার পাশে দাঁড়াতে আসবে, সেই সময় যদি জানতে পারে যে আমি এতদিন ধরে তাদের সঙ্গে মিথ্যাচার করেছি, মিথ্যা কথা বলেছি, তাহলে আমার ইমেজটা কোথায় থাকবে? হ্যাঁ, আচ্ছা দাদা, তুই বাকিদের কথা ছেড়ে দে, বাকিদের কথা আমি বাদ দিলাম, কিন্তু আমার মায়ের কথাটা ভাব, আমাদের মায়ের কথাটা ভাব। আমাদের মাকে ছোটবেলা থেকে ঠিক যেভাবে দেখে এসছি, তার শেষ অধিকারটুকু তো আমাদের বজায় রাখতে হবে, পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ, দেখ দাদা, একটা কথা বোঝার চেষ্টা কর। আজকে আমরা যেভাবে বাঁচি, যেভাবে বাঁচবার চেষ্টা করি, সব বাঁচাটাই কি আমাদের ইচ্ছে মতো হয়? আমরা কি আমাদের ইচ্ছে মতন বাঁচতে পারি? না, বোঝার চেষ্টা কর। আজকে মানুষ আমাদের থেকে যেভাবে আশা করে, আমাদের থেকে যা এক্সপেক্ট করে, আমরা সেভাবেই বাঁচতে হয় আমাদেরকে, তাই না? শোন ভাই, আমার আমার কথাটা শোন। দেখ, তুই মনে করতে চেষ্টা কর, আমাদের মা হচ্ছে আমাদের দেশ মাতৃকা, আর আমরা 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 সেই মায়ের 2 সন্তান। দেখ ভাই, একটা পরিবার যেমন কখনো এগোতে পারে না যতক্ষণ তাদের ভাইয়ের মধ্যে লোভ, হিংসা, দেশ থাকে, হিংসা থাকে, ঘৃণা থাকে, সে পরিবার এগোতে পারে না। ঠিক তেমনি একটা দেশ এগোতে পারে না যখন তাদের 2 শ্রেণীর মধ্যে ঘৃণা, তাদের মধ্যে হিংসা, তাদের মধ্যে পারস্পরিক হানাহানি লেগে থাকে। সে দেশ কখনো এগোতে পারে না, কখনো না, কখনোই সম্ভব না। যতক্ষণ 2 শ্রেণীর মধ্যে রক্ষক ভক্ষকের সম্পর্ক থাকে, সে দেশের উন্নতি কখনোই সম্ভব নয় রে ভাই। রে, আজকে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোকে একটা সঠিক দিক বা পন্থা কিন্তু বেছে নিতেই হবে। দেখ দাদা, আমি পরিষ্কার বুঝতে পারছি তুই আমার জায়গাটা কিন্তু কোনোভাবেই কনসিডার করছিস না। তুই বোঝার চেষ্টা কর, এটা পার্টিতে জানাজানি হলে আমার মুখ দেখাবার জায়গা থাকবে, আমি মুখ দেখাতে পারবো পার্টিতে। শোন, বিষয়টা বোঝার চেষ্টা কর। এই ব্যাপারটা এখানেই দাবিয়ে দে। আর প্রেস মিডিয়া নিয়ে তুই একদম চিন্তা ভাবনা করবি না, ওটা আমি ম্যানেজ করে নেবো। ওটা নিয়ে তুই একদম ভাবিস না। তুই আচ্ছা দাদা, তুই এটা ভাবার চেষ্টা কর। আত্মা অবিনশ্বর, আত্মা তো ফুরিয়ে যায় না, বিলীন হয়ে যায়, শুধু পড়ে থাকে দেহ। দেহ মানে কি? মাটি। সেই মাটিটাকে নিয়ে আমরা 2 ভাই কিরকম বাচ্চার মতো ঝগড়াঝাটি করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাটা ধরেই এগোচ্ছি। তুই মায়ের দেহটাকে পোড়াতে চাস না, কবর দিতে চাস, পোড়াতে চাস না। তাহলে আমরা একটা কাজ করি না, শুধু এরকম ঝগড়াঝাটি না করে কোনো একটা মেডিকেল কলেজে গিয়ে মায়ের দেহটাকে দান করে দিই। তাহলে আমাদের দুজনারই ইমেজটা বজায় থাকবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। সেই দেহটা দেশের একটা কাজে লাগবে, মেডিকেল সায়েন্সের প্রয়োজনে হবে, হ্যাঁ, সেখানে ব্যবহার করতে পারবে, তাই তো? কি বলিস? হ্যাঁ রে ভাই, তোরই এত মহান চিন্তা ভাবনা, সে কি মানব কল্যাণের কথা ভেবে, নাকি মানবের সৃষ্টি করা তোদের ভোট ব্যাংকের কথা ভেবে? না, আমার মায়ের সব দেহ নিয়ে তোকে আমি কোনো চিপ পলিটিক্যাল গেম খেলতে দেব না, কিছুতেই না। ভাই,
যে মায়ের শেষকৃত্য নিয়ে তোর এত ভয়, এত সংকোচ, হ্যাঁ, এত লজ্জা পাচ্ছিস, সেই মায়ের সন্তান হবার জন্য তোর তো গর্ব হওয়া উচিত। শোন শোন শোন, এক কাজ করিস, আমি মারা গেলে আমার আমার শরীরটা নিয়ে কোনো আস্থা করে বেয়ারিশ লাশের মতো ফেলে দিয়ে আসিস। হ্যাঁ, ফেলে দিয়ে আসিস। কিন্তু আজকে আমি আমার মায়ের শেষকৃত্য করব সমস্ত রীতিনীতি মেনে, যেভাবে আমার মা চেয়েছেন ঠিক সেভাবেই করব। কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আমার মায়ের শেষকৃত্যের অধিকার পালন করবই করবই। এই অজয় ফকির, একটা কথা কান খুলে শুনে রাখ। জনহিতের প্রশ্ন থাকলে দরকারে আমি যেমন নিজে মরতে পারি, সেরকম মারতেও পারি। তখন তুই আমার কি হোস সেটা কিন্তু আমার দিমাগে থাকবে না। যে মানুষটার কাছে তার মাই হচ্ছে জীবন, তার তার মাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই মা তার জীবন থেকে চলে যাওয়ার পর তাকে তাকে আর কোনো ভয় দেখিয়ে লাভ নেই। কোনো আমি মনে করি মায়ের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। মায়ের পরিচয় সে একমাত্র মা। মা পৃথিবীর কোনো ধর্মের কোনো ক্ষমতা নেই, এমন কোনো অনুশাসন নেই যা তার সন্তানের থেকে তার মায়ের শেষকৃত্যের অধিকার কেড়ে নিতে পারে। ভাই, আমি আমার মায়ের শেষকৃত্য ঠিক সেইভাবেই করব যেভাবে মা চেয়েছিলেন। তোর সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তিকে আটকাতে চেষ্টা করিস। রাখে। মা, বাবা তোমায় এই জন্য বিয়ে করতে পারলো না কারণ তুমি মুসলমান, তাই? হ্যাঁ। মা, একজন হিন্দুর সাথে একজন মুসলমানের বিয়ে হতে পারে না? হতেই পারে বাবা, কিন্তু সমাজে কিছু মানুষ থাকে যাদের তাতে আপত্তি থাকে। আমরা অনেক চেষ্টা করলাম বাবা, কিন্তু আমাদের দুজনের ভালোবাসা সমাজের বাধার সামনে ফিকে পড়ে গেল। ধর্মের উঁচু পাঁচিলগুলো ভাঙার জন্য আমরা দুজনে খুব ছোট পড়ে গেলাম রে। আমরা দুজনে এই ভেবে দিন কাটাচ্ছিলাম যে মানুষ কোনো একদিন সঠিক পথে হাঁটবে, সঠিক সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা দুজনেই হেরে গেলাম রে। আমি আমার ভালোবাসা চিরদিনের জন্য হারিয়ে ফেললাম বাবা, কিন্তু আমার ওপরওয়ালা, আমার আল্লাহ আমার সাথে এত বড় অন্যায় অবিচার করবেন না রে। অজয়, আমি তোর বাবার সাথে পরজন্মে অবশ্যই দেখা করব। আমি তার সাথে জান্নাতে মিলব। আমায় কথা দে বাবা, আমি মরে যাওয়ার পর তুই আমায় কবর দিবি, কারণ আমি মুসলমান, আর একটা মুসলিম তখনই জান্নাত পায় যখন তাকে দাফন করা হয়। আমায় কথা দে বাবা, তুই আমায় কবর দিবি। মা, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। হ্যাঁ মা। বাবা, এই কথাটা সারা জীবন শুধু আমাদের দুজনের বুকে চাপা থাকবে। তুই এই কথাটা কাউকে বলবি না বাবা, তোর ছোট ভাই অজিতকেও না। ও যেন শেষ মুহূর্ত অব্দি এই সত্যটা না জানে। ওকে ওর বাবার মতো হিন্দু করেই বড় করবো আমরা। আমার পরিচয়ের ক্ষত যেন ওর গায়ে না লাগে বাবা। তাড়াতাড়ি খুব বড় হয়ে যা, তোর মা খুব ক্লান্ত হয়ে পড়েছে বাবা।
মাধুরী চৌধুরী, মেহরুন্নিসা খাতুন, না না, আমি তোমার দাফনের ব্যবস্থা করবো মা। না, তুমি জান্নাতে যাবে কি করে? তোমার তোমার তো জান্নাতে যাওয়ার ইচ্ছা। এবার আমি তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবো মা। ওখানে ওখানে বাবা তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছে। তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করতে হবে মা। তোমার অপূর্ণ প্রেম, অপূর্ণ ভালোবাসা এবার পূর্ণতা পাবে মা। ওখানে সমাজের কোনো বাধা, কোনো ধর্মের অনুশাসন কেউ তোমাদের কণ্ঠের মধ্যে আটকাতে পারবে না মা। কেউ পারবে না। শান্তিতে দেখো মা, যেখানে দেখো শান্তিতে দেখো। আর শুধু আশীর্বাদ করো তোমার তোমার জয় যেন সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে, কোন অন্যায়ের সাথে যেন সে আপোষ না করে, আপোষ না করে। তোমার জান্নাতের ব্যবস্থা করতে হবে মা। আসি। समानि वयाकूति समाना हृदयानिव समानि वयाकूति समाना हृदयानिव समानमस्तु वो मनो यथा वा सुसहासति सङ्गच्छध्वं संवदध्वं संवो मनांसि जानता। संगच्छध्वं संवदध्वं संवो मनांसि। নমস্কার, আমি দেবাশিস। নমস্কার, আমি শঙ্কর চক্রবর্তী। আমরা জানি যে কোভিড-19-এর কারণে আমরা এখন গৃহবন্দী, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি যদি আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি, কি হবে ভাবি, তাহলে কিন্তু আমাদের মন, আমাদের হৃদয় সবকিছু একটা জায়গায় আটকে যাবে। তাই বাড়ি থেকে না বেরিয়ে ঘরে বসে কি করে আনন্দ দেওয়া যায়, নিজে আনন্দ পাওয়া যায়, সেই কথা ভেবেই আপনারা আমাদের ছোট্ট প্রচেষ্টাটি দেখলেন। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি আমরা। লকডাউন, গৃহবন্দী, বাইরে বেরোনো যাচ্ছে না, কারোর সাথে মেলামেশা করা যাচ্ছে না। তা সেই সময় আমাদেরই দলের রাহুল ঘোষ, আমাদের ভাতৃপ্রতি, তো বললো চলো দেবাশিসতে কিছু করা যাক। বললাম চল। সবাই মিলে এটা করে ফেললাম। এই সমস্ত কিছু ভাবনা, সংলাপ, গল্প, পরিকল্পনা, এডিটিং, এই সমস্ত কিছু রাহুলের কাজ। তাই প্রশংসা যদি কিছুমাত্র পাওয়া থাকে
সেটা রাহুলই পাবে, প্রভুরই প্রাপ্য। কিছু সামাজিক বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এটার মধ্যে দিয়ে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি আমরা, বাইরে বেরোনো যাচ্ছে না, সেটা আমাদের নিজেদের ভালোর জন্য, অন্যদের ভালোর জন্য এটা আমাদের করতে বাধ্য হচ্ছি আমরা, এছাড়া তো কোনো উপায় নেই। তবে আশা রাখি খুব শিগগিরই এই দুর্যোগ কেটে যাবে, প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে, আবার আমরা বাইরে বেরোতে পারবো, সবাই সবার সাথে বুঝতে পারবো, কোন রকম ভয় ভীতি মনে না রেখে। ততদিন পর্যন্ত নেই, আপনারা দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীকালে আমাদের আরো ভিডিও আনার ইচ্ছা আছে। দেখুন এবং মানুষকে দেখবার সুযোগ করে দিন। ধন্যবাদ। আরেকটা কথা আমি একেবারে না বলে পারলাম না, যার অনুপ্রেরণায় আমি এই চিন্তাগুলো মাথায় আসতে শুরু করলো, প্রজেক্টগুলো, বা আমি টু সাম এক্সটেন্ট একটু এডিটিং শিখে আমি ভিডিওগুলো বানাতে শুরু করলাম, সেই মানুষটার নাম হচ্ছে উৎসব দাস। তা উৎসব দার জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে একটা বিশাল বড় থ্যাঙ্কস রইল, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নাহলে হয়তো এইগুলো মাথা থেকে কোনোদিনই বেরোতো না। থ্যাংক ইউ উৎসব দা। আর আপনারা ঘোষান কোম্পানির ভিডিওগুলো দেখতে থাকুন। পরবর্তী সপ্তাহে আমরা আরো ভিডিওস আনার চেষ্টা করব, কিছু কাজ আমাদের মাথায় আছে। দেখতে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দ্যাটস ইট। সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন।